বাবার কাছে রোজ রোজ মার খেতে আমার আর ভালো লাগে না। রুটি করতে আজও যদি দেরি হয় আবার আমাকে কথা শুনতে হবে। এত চুপচাপ আছিস কেন তুই? এর পরের সপ্তাহে বাজারে যাবো তো, তখন তোর জন্য নতুন জুতো কিনে আনবো। আরে কিছু তো বল, তুইও আজকাল পানে থেকে চুন খসলে রেগে যাচ্ছিস। গুড্ডি, 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 মা, গুড্ডি, গুড্ডি, গুড্ডি। আজ তো উৎসব হবে বাবা, জমিয়ে মদ খাবো। কি বলো দাদা? উৎসব তো হবেই সতীশ, নিশ্চয়ই হবে, কিন্তু যদি ভাইপো হয় তবেই। যদি মেয়ে হয় না তাহলে এই আনন্দকে তাণ্ডবে বদলে দেব আমি। এই দুধে চুবিয়ে মারবো ওকে, আর ভগবানের কাছে ক্ষমা চাইবো, কিন্তু আমাদের আঙিনায় যেন মেয়ে না জন্মায়। কি ছেলে না মেয়ে? আরে দাইমা বল, কি হয়েছে? মেয়ে। তুই যা। না করবেন না, আমার মেয়েকে ছেড়ে দিন, মারবেন না। আমার ছেলেটাকে তো খেয়েছিস তুই, তার একটা চিহ্ন ছিল তোর পেটে, ভেবেছিলাম ছেলে হবে, আমার ছেলে ফিরে আসবে, আর জন্ম দিলি একটা মেয়ের। ডুবিয়ে দাও বাবা। ছেড়ে দিন ওকে বাবা, ছেড়ে দিন আমার মেয়েকে। ও 16 বছর বয়স হয়ে গেলে ওকে না হয় বিক্রি করে দেবেন আপনি। 2.5 লাখ টাকা পাবেন বাবা আপনি ওকে বিক্রি করলে। শুধু আমার মেয়েটাকে ছেড়ে দিন। 16 বছরের যখন হয়ে যাবে তখন 2.5 লক্ষ টাকা দাম হবে। এই ছোট কথাটা আমার মতো বড়র মাথায় এলো না কিভাবে? আমাদের 2.5 লক্ষ টাকার মেয়ে। মা, কি হয়েছে তোমার? কি হয়েছে মা? মা, কিচ্ছু হয়নি। অত্যন্ত লজ্জা আর দুর্ভাগ্যের কথা যে একদিকে আমরা দেবীকে পুজো করি, তার জন্য মন্দির বানাই, অপরদিকে মুরলির মতো মানুষও আছে যে বাড়িতে জন্মানো সন্তানকে শুধুমাত্র এই কারণে মারতে চায় কারণ সে একজন মেয়ে। এটা খুবই লজ্জা আর ভয়ের কথা। আমরা এর কড়া নিন্দা করছি। আপাতত মঞ্জরি নিজের মেয়েকে এই বলে বাঁচিয়ে নিল
যে 16 বছর পর মেলায় ওর ভালো দাম পাওয়া যাবে। কিন্তু ও কোন মেলার কথা বলছিল? আসলে কি হয় এই মেলায়? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের এই ঘটনাকে বিস্তারিতভাবে দেখার আগে আমরা আপনাদের একটা অদ্ভুত প্রথা নিয়ে কিছু বলতে চাই। যেভাবে বড় শহরে আজকাল লিভ ইন কালচার মান্যতা পেয়েছে, যেখানে বিয়ে না করেই নিজেদের ইচ্ছায় দুজন মানুষ একসঙ্গে নিজেদের জীবন কাটায়। আসলে সেটা আজকের নয়, বরং এই প্রথা 100 বছরেরও আগে থেকে চলে আসছে। আর এই প্রথাও প্রায় সেরকমই, যা রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ আর হরিয়ানার কিছু গ্রামে এখনো চলে। সেরকম মানুষেরা যাদের ডিভোর্স হয়ে গেছে বা যাদের জীবন সঙ্গীদের মৃত্যু ঘটেছে, তারা এই সম্পর্কের মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করে আর নিজেদের সহমতেই বিয়ে না করেও একসঙ্গে থাকেন। বন্ধুরা, আমরা এখানে কোনো প্রথা নিয়ে প্রশ্ন তুলছি না, বরং এই গল্পের মাধ্যমে প্রশ্ন তুলছি অপরাধের বিরুদ্ধে। মঞ্জরির মেয়ে এখন 16 বছরের হয়ে গেছিল, আর একসময় যে কারণে তার মেয়ে প্রাণে বেঁচে গিয়েছিল, আজ সেই কারণেই ওর মেয়ের জীবন অন্ধকারে ডুবতে চলেছিল। এবার কি করবে মঞ্জরি? চলুন দেখি। কত বছর ধরে খাবার বানাচ্ছিস? একটু নুন ঠিকঠাক করে দিতে পারিস না তুই? কি হয়েছে বাবা? ওপর থেকে নুন ছড়িয়ে নে, এত রাগ করিস কেন? বাবা তুমি চুপ করো, একদম চুপ। এসব তোমার জন্য হয়েছে। দাদা তো চলে গেল, আর এই বোঝা এসে পড়লো আমার গলায়। স্বামী ছাড়া কি থাকতে পারতিস না তুই? আমি আর একটা তরকারি বানিয়ে দিচ্ছি, বেশি সময় লাগবে না। আর একটা সবজি? আমার চাই না আর কোনো সবজি। আমার কথাটা কান খুলে শুনে নাও, আমার দ্বিতীয় কোনো সবজি চাই না, দ্বিতীয় বউ চাই একটা। টাকার ব্যবস্থা করো, এই দোকান বেচো, এই ঘর বেচো, কি করে করবে আমি জানি না। বাবা, আমার অন্য একটা বউ চাই, আর সেটা আমার থেকে কম বয়স্ক, বুঝলে? মেলা শুরু হতে আর বেশি দিন নেই, ওখান থেকেই নিয়ে আসবো। চোখের মাথা খেয়েছিস নাকি তুই? এ মেয়ে তো নয়, শুধুমাত্র ক্ষতি করার জন্যই জন্মেছে। এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস তুই? বাবা, স্কুলে যাচ্ছি। চুপ! কোনো প্রয়োজন নেই স্কুলে যাওয়ার, ভেতরে যা। অনেক হয়েছে তো স্কুলের পড়াশোনা, আর অনেক বড় কালেক্টর হয়ে গেছিস। আর তুই কান খুলে শুনে রাখ, ওকে বাড়ির কাজ ভালো করে শেখা। ভেতরে যা। আমি আপনাদের কাছে হাত জোর করছি, ওকে লেখাপড়া করতে দিন। সামনেই ওর স্কুলের পরীক্ষা আছে। মেয়েটা একটু লেখাপড়া শিখলে সমাজে ওকে সবাই মান সম্মান দেবে। ওকে স্কুলে যেতে দিন। আমি বলছি না যে স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মানে নেই। আবার রাগ করে? আরে মেলা আসতে তো আর 1 মাস বাকি, তারপরেই তো মেয়েটা বিক্রি হয়ে যাবে। যেতে দে ওকে স্কুলে, দেখবি মেলায় অনেক বেশি দাম পাবি। আর শোন, ওর মাটাকেও বেঁচে দিবি। তোদের দুজনের জন্য নতুন মেয়ে আনবো আমি, আর আমাদের টাকাও বেঁচে যাবে। কথাটা তো তুমি ঠিকই বলেছ বাবা। এমনিতেই তো চাষবাস কিছুই হচ্ছে না, সবকিছুই মন্দা চলছে। এদের দুজনকে বেচে ভালো টাকা পাওয়া যাবে। এসব কি বলছেন? আমি হাত জোর করছি, আমি বাড়ি বাড়ি গিয়ে কাজ করব, জমিতেও কাজ করব। এটা করবেন না। আরে দাদা, তুই এটা চাস যে তুই কাজ করবি আর আমরা তিনজন ঘরে বসে খাবো? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যেটা চাই সেটাই হবে, না হলে তোকে মেরেই ফেলবো, বুঝলি? মা, আরে দাদা! মা ওঠো মা। আমি ঠিক আছি, ঠিক আছে। তুই চ আমার সাথে, এসব থাক, তুই চ।
কাকিমা, পুনম কোথায়? স্কুলে আসছে না কেন? পুনমের বাবা বারণ করে দিয়েছে, মেলা আছে না সেই জন্যে। গুড্ডির মা, এত তাড়াহুড়ো করছিস কেন? গুড্ডিকে পড়ানোর জন্য তুইও কিচ্ছু করতে পারবি না। দেখে নিস, আজ নয়তো কাল তোর মেয়েকেও মেলাতে বিক্রি করে দেবে। দেখো মা, হোমওয়ার্কটা টাইম মতন শেষ করে নিও। আমি চাই তুমি এই বছরের এক্সামে প্রথম হও, বুঝেছো? নমস্কার। আপনি তো রোজ সময় মতন আসেন, গুড্ডিকে প্রতিদিন সময় মতন ছাড়তেও আসেন, আবার নিয়েও যান। যে গ্রামে মেয়েদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, সেখানে আপনার মেয়ে পড়াশুনোয় খুব ভালো, পড়াশুনোয় ছেলেদের থেকে এগিয়ে যাচ্ছে। এমনিতে আমার মেয়ে ছোট থেকেই বুদ্ধিমান, কিন্তু এখন আর বেশি দিন স্কুলে আসতে পারবে না। কেন, কি হয়েছেটা কি? এত ভালো মেয়েও, সামনে ফাইনাল পরীক্ষা আছে, এভাবে পড়াশুনো বন্ধ করে দিলে খুব ভুল করবেন আপনি। মাস্টারমশাই, এই গ্রামে তো মেয়েদের জন্ম নেওয়াটাই ভুল, আর এই অবস্থায় দাঁড়িয়ে কি ঠিক কি ভুল সেটা আমি কিছুতেই বুঝতে পারি না। মেয়েরা যেন ছেলেদের শুধু হাতের পুতুল। ছেলেরা যদি বলে ওঠ তাহলে উঠবে, ছেলেরা যদি বলে বস তাহলে বসবে, ছেলেরা যদি বলে নাচো নাচতে হবে। চল তাড়াতাড়ি চল গুড্ডি, ঘরে সব কাজ পড়ে রয়েছে। তোর বাবা আর কাকার ঘরে ফেরার সময় হয়ে গেল। মা, আমার চটিটা ছিঁড়ে গেছে। জুতোটা হাতে নে না গুড্ডি, এমনিতেও তোর বাবার কাছে রোজ রোজ মার খেতে আমার আর ভালো লাগে না। রুটি করতে আজও যদি দেরি হয় আবার আমাকে কথা শুনতে হবে। এত চুপচাপ আছিস কেন তুই? এর পরের সপ্তাহে বাজারে যাবো তো, তখন তোর জন্য নতুন জুতো কিনে আনবো। আরে কিছু তো বল, তুইও আজকাল পানে থেকে চুন খসলে রেগে যাচ্ছিস। গুড্ডি, 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 মা, গুড্ডি, 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 ছাড় আমার মেয়েকে, ছাড়। চল যা এখান থেকে। যদি কাউকে কিছু বলেছিস তাহলে গলা টিপে মেরে ফেলবো তোর মেয়ের। ছাড় আমার মেয়েকে, না তো তোর গলা আমি কেটে দেবো এটা দিয়ে। ছাড়। তোর মেয়ে আমার, আজ নয়তো কাল নীল চৌধুরী ওকে তুলে নিয়ে যাবে, মনে রাখিস তুই। চল যা এখান থেকে, যা। এই সব তোর জন্য হয়েছে। আজকের পর কোনো প্রয়োজন নেই ওকে স্কুলে পাঠানোর। আরে গ্রামে এমনিতেই মেয়েদের অভাব রয়েছে, যদি খারাপ কিছু হয়ে যেত তাহলে? তুই কি সেটা জানিস না যে ওই মেলাতে কুমারী মেয়েদের জন্য বেশি টাকা পাওয়া যায়? আমি কি ভুল করেছি? ভুল তো এই চৌধুরী করেছে। তার শাস্তি আমাকে আর আমার মেয়েকে কেন দেওয়া হচ্ছে? মুখে মুখে তর্ক করছিস? বৌদি, বাড়ির মেয়ে বাইরে বেরোলে কোনো না কোনো গন্ডগোল তো হবেই। আর এমনিতেও চৌধুরী পরিবারের সামনে আমাদের কোনো যোগ্যতাই নেই, আমরা কেউ দাঁড়াতে পারবো না ওদের সামনে। আর তাই চুপচাপ বাড়িতে থাকো আর ওকে রান্না বান্না শেখাও, বুঝেছো? এমনি এমনি কেন ওদের ছেড়ে দেবো? গরিব হতে পারি, দুর্বল নই। ওই অনিল চৌধুরীকে তো আমি কিছুতেই ছাড়বো না। এদেরকে ভেতরে নিয়ে যা,
হ্যাঁ দাদা, এদের যেন দেখতে না পাই আমি। চলো তুইও চল। মা, আমার স্কুলটা বন্ধ করো না মা। সামনেই পরীক্ষা। পড়তে চাই, টিচার হতে চাই আমি। আমার সোনা মেয়ে, তোর মা তোর জন্য কিচ্ছু করতে পারছে না। আমি অপারক, আমায় ক্ষমা করে দে তুই। না মা, তুমি বাধ্য নও। তুমি তো আমাকে খেতে বাঁচালে। তুমি ছাড়া আমার আর কেউ নেই মা। কিছু করো মা, কিছু করো। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। তোর মা দুর্বল নয়। আমার মেয়ের জীবন রক্ষা করা আমার দায়িত্ব, আর তোকে বাঁচানোর জন্য তোর মা সব কিছু করবে। এবার আমায় সেটাও করতে হবে যা আমি আজ পর্যন্ত করতে ভয় পেতাম। একটা 16 বছরের বাচ্চা মেয়ের সঙ্গে একটা 35 বছরের মানুষ কিভাবে এই নোংরা ব্যবহার করতে পারে? বন্ধুরা, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এরকম ঘটনা আমাদের চরিত্রের সঙ্গেই আমাদের সংস্কারের উপরেও প্রশ্ন তুলে দেয়। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী দেশে মহিলাদের সংখ্যা পুরুষদের তুলনায় অনেক কমে যাচ্ছে। যদি এরকমই চলতে থাকে তাহলে মহিলাদের ওপর হওয়া অপরাধ কমবে না, বরং ক্রমশ বাড়তে থাকবে। বর্তমানে করা একটি রিসার্চ অনুযায়ী রাজস্থানে 47% মহিলা এখনো শিক্ষিত নন। 43% নাবালিকার বাল্য বিবাহ দিয়ে দেওয়া হয়, আর 40% মেয়েরা 16 থেকে 19 বছরের মধ্যেই মা হয়ে যায়। এটা অত্যন্ত দুঃখজনক ও বিস্ময়কর। আর মঞ্জুরিও এরকমই সমাজের অংশ ছিল, কিন্তু এখন প্রশ্ন ওর মেয়েকে নিয়েছিল। মঞ্জুরি কি এখন ওর মেয়েকে বাঁচাতে পারবে, নাকি হাজার নিরীহ মেয়েদের মতোই ওর মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে? চলুন দেখি। এই চৌধুরী, বাইরে বেরিয়ে আয়। তোর সাহস কি করে হলো আমাদের বাড়ির সম্মানে হাত দেওয়ার? হ্যাঁ, তোর দুটো হাত কেটে রেখে দেবো আমি। কোথায় লুকিয়ে বসে আছিস? বাইরে বেরো। কি হয়েছে রে রাজারাম? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে তো? আমার বাড়ির সামনে তুই এত উঁচু গলায় কথা বলছিস? গ্রামের লোকেরা যখন আমার বাড়ির সামনে দিয়ে যায় না, তখন আমার সম্মানে নিজের জুতো হাতে তুলে নেয় আর খালি পায়ে যায়। আর তুই কি না? দেখুন, আমি কিন্তু আপনাকে অনেক সম্মান করি, কিন্তু আপনার ছেলে আমার বাড়ির সম্মানে হাত দিয়েছে। আজ ওর হাতটা কেটেই ফেলবো আমি। সাবধান! কোথা থেকে ধার করিয়েছিস তুই হাসুলিতে যে আমার ছেলের হাত কাটবি? পাগল তুই? আমাদের ছোট বাবুর গায়ে হাত লাগানোর আগে না তোকে শ্মশানে পাঠিয়ে দেবো। দাদা চলো আমরা বাড়ি যাই। দাদা, শহরে যাব, থানায় গিয়ে অভিযোগ করব তোমাদের নামে। যদি তোমাদের জেলে না পাঠিয়েছি তাহলে আমার নামও রাজারাম নয়। চৌধুরী বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে তুই আমার ছেলেকে ভয় দেখাচ্ছিস, তাও আবার দারোগার ভয়? আমার তো মনে হয় তোর কোনো হুঁশ নেই রাজারাম। যা, তোর যা করার করে নে। তোর মাথায় যদি একটু বুদ্ধি থাকে তাহলে ভেবে দেখ, আজ পর্যন্ত এই গ্রামে পুলিশ আসেনি, আর যখনই পুলিশ এসেছে আমার বাড়িতে এসে সালাম করে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে তোর কথা কে শুনবে? হ্যাঁ, আরে যা যা এখান থেকে, যা করার তুই করে নে। আরে যা এখান থেকে। আই তুই শোন এদিকে। হ্যাঁ, তোর নাম কি রে? সতীশ। বোঝা গে তোর দাদাকে। যদি পুলিশ এখানে আসে আমার কিছু করতে পারবে না। আমার বাড়িতে যদি পুলিশ আসে চা জল খেয়ে চলে যাবে। পাগলামো ছেড়ে দে। পুলিশ এলে না তোর লাভ হবে না আমার লাভ হবে। তোর যে বয়স অনেক হয়েছে আমি জানি, তোর কষ্টটা আমি বুঝি। 35 বছর বয়স হয়ে গেছে তোর, কিন্তু এখনো পর্যন্ত বিয়ে হয়নি। কেন? ঠিক বলছি তো আমি? এবার আমি যা বলছি সেটা মন দিয়ে শোন। 5 লাখ দেব তোর ভাইজির জন্যে। বিয়ের মেলাতে
তোরও বিয়ে দিয়ে দেবো কোনো একটা মেয়ের সঙ্গে। বল, রাজি আছিস এতে তুই? কি হলো, কিছু বলছিস না কেন? ওরকম বড় বড় চোখ করে কি দেখছিস? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি, সব বুঝে গেছি আমি। ঠিক আছে, যা বোঝা নিজের দাদাকে। 5 লাখ। কত? 5 লাখ দেব তোর ভাইটির জন্যে। মেয়েকে দে আর 5 লাখ নে। দাদা দাদা শোনো, থানায় গিয়ে কোনো লাভ হবে না। আরে লাভ হোক না হোক আমি আমার অপমানের প্রতিশোধ নেবই। দাদা 5 লাখ টাকা যদি পাও তাহলে তো অপমান ভুলতে পারবে। দাদা যা হয়েছে সব ভুলে যাও। আর দাদা আমাকেও তো এবার আমার জন্য একটা বউ আনতে হবে। 1 লাখ টাকা সেটা হয়ে যাবে, আর বাকি টাকা তোমার পকেটে। মেয়েটার 5 লাখ, আর ওর মায়ের জন্য কোনো না কোনো খদ্দের নিশ্চয়ই পেয়ে যাব। সেটাই তো বলছি আমি তোমাকে। লাঠিও ভাঙবে না, আবার সাপও মরবে। আমি তো পারলে দাদা আজই মেয়েটাকে দিয়ে 5 লাখ টাকা নিয়ে আসবো। কিন্তু এই পঞ্চায়েত আছে না, বিয়ে না করে চৌধুরীদের বাড়িতে থাকতে দেবে না। কিন্তু দাদা বিয়ের দিন 5 লাখ টাকা পেলে জমে যাবে। কি হলো, আজ খাবার বানাতে হবে না বৌদি? আজ কি সবাইকে না খাইয়ে মারবে নাকি? রান্না করব তো। হ্যাঁ তো বানাও না তাড়াতাড়ি, বাবার খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ এই যাই। হ্যাঁ একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ আরে বৌমা, আজকে নুনটা মাথায় রেখো। হ্যাঁ হ্যাঁ বাবা, আজকে রান্নায় এত সুন্দর নুন হবে যা আজ পর্যন্ত আপনারা কেউ খাননি। কি ব্যাপার বৌদি, খাবার বানাতে আজ একটু বেশি সময় লাগছে? এই তো হয়ে গেছে, এক্ষুনি খেতে দিচ্ছি। ঠিক আছে। দাও দেখি, খুব খিদে পেয়েছে। আমারও তো খুব খিদে পেয়েছে। আরে তোর যদি খুব খিদে পেয়ে থাকে তাহলে চলে আয়, আজ আমাদের সাথে বসে খা। চলে আয়, আজ না হয় একসাথেই খাবো। দাঁড়া না তুই, আমি তোকে পরে খাবার দিচ্ছি। ও পরে খাবে, ঠিক আছে? কেন? হ্যাঁ, আজ ও আমাদের সাথে খাবে, তাছাড়াও কিছুদিনের মধ্যে তো চলেই যাবে। আয় মা, বসে যা, বস বস বস। আরে বস, খেয়ে নে। দাঁড়া গুড্ডি, এখন খাবার না খেলে কি মরে যাবি নাকি? হ্যাঁ যা, যা ভেতরে যা। তুই আমার সঙ্গে পরে খাবার খেয়ে নিস, ঠিক আছে? যা। দাঁড়া, কি হচ্ছে কি এসব? খাবারে কি বিষ মিশিয়েছিস নাকি? না, আমি এরকম কেন করব? আমি এরকম কিছু করিনি। আরে বৌমা, এসব কি হচ্ছে? আরে বাবা, তুমি 2 মিনিট চুপ করো। তোমরা কেউ খাবার খাবে না এখন। এই মেয়ে, এদিকে আয়, এদিকে আয়। বস এখানে। এখনো এখানে আমাদের সাথে বসেই খাবে, আর আমাদের আগে খাবে। বস, বস এখানে।
খা। ওঠ মা ওঠ। ওঠ মা ওঠ। ও দাদা থামো না, দাদা একটু থামো থামো। কোথায় যাবে? বলছি বলছি। আরে কিছু তো বলো। আরে কোথায় যাবে বলো না। সামনের রোডের ওপর 5 কিলোমিটার দূরে যেখানে শহরে যাওয়ার বাস আসে, ব্যাস ওখানেই যাওয়ার আছে আমার। তুমি এই গ্রামেই থাকো? না, আত্মীয়র বাড়িতে এসেছিলাম এখানে। এই গ্রামের সবাইকে চিনি আমি। আরে তুমি তোমার কাজ করো না, আমাকে শুধু বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দাও আর নিজের টাকা নিয়ে নাও। জিজ্ঞাসাবাদের শেষ নেই। চলো। মঞ্জুরি শেষ পর্যন্ত একটা সাহসী পদক্ষেপ নিয়েছিল। নিজের মেয়েকে নিয়ে ওই গ্রাম থেকে পালিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল। কিন্তু ওর নেওয়া এই পদক্ষেপ কি ওকে সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে, নাকি প্রত্যেকবারের মতো এবারেও ও পরিস্থিতির কাছে মাথা নত করতে বাধ্য হবে? মঞ্জুরির লড়াই আপনজনেদের সঙ্গে, ওর ভয় ছিল নিজের লোকেদেরই। এরকম অবস্থায় কি মোড় নিতে চলেছিল মঞ্জুরি আর গুড্ডির জীবন? সত্যিই কি সব সমস্যা থেকে মুক্ত হয়ে ও স্বাধীন হতে পারল? চলুন দেখি। আরে ওঠ রে রাজারাম, এইভাবে যদি শুয়ে থাকিস না তুই, তাহলে সব শেষ হয়ে যাবে। আরে আরে আপনি এখানে? সকাল হয়ে গেছে নাকি? আরে আরে সতীশ, ওঠ ওঠ, দেখ কে এসেছে। আরে সকাল হয়ে গেছে। আরে বাবা বাবা তাড়াতাড়ি ওঠো, দেখো কে এসেছে বাড়িতে। আপনি এখানে আসার কষ্ট কেন করলেন? আপনি আমাদেরকে ডাকতেন, আমাদের বলতেন, আমরা চলে যেতাম। আরে বলবো তো তখন না, যখন তুই ঘুম থেকে উঠবি। ঘুমন্ত আর মৃত মানুষ দুটোই হচ্ছে সমান, এই কথাটা শুনিসনি কোনোদিন তুই? আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। তোর মেয়ে আর তোর বউ কোথায়? কোথায় তোর মেয়ে আর বউ? ওরা তো ভেতরে। আরে আরে আমি তো সর্বশান্ত হয়ে গেলাম। আরে নিজে পালিয়েছে, আমার মেয়েটাকেও সাথে করে নিয়ে গেছে। আরে নিজেকে সামলা রে রাজারাম,
সামলা, নিয়ে আয় ওদের। এদের দুজনকে তুই কোথা থেকে পেলি? তুই ঘুম থেকে উঠলে তবে তো বুঝতে পারবি ও কোথা থেকে এসেছে। বেলা 12টা বেজে গেছে আর তোমরা সবাই এখনো পর্যন্ত নাক ডেকে ঘুমোচ্ছ। আজ যদি আমার লোকেরা ওদের না দেখতে পেত তাহলে দুজনেই পালিয়ে যেত আর তোর 5 লাখ টাকাও উড়ে যেত। এবার বুঝেছি, তুই আমাদের খাবারের ঘুমের ওষুধ মিশিয়েছিস যাতে আমরা বেহুশ হয়ে ঘুমোতে থাকি আর তুই মেয়েটাকে নিয়ে পালাতে পারিস। এবার তোকে বোঝাবো বিশ্বাসঘাতকতার শাস্তি কি। তোর হাত যদি না ভেঙে দিই না তাহলে আমার নামও রাজারাম নয়। ছাড়ো। চল। এই উপকারের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর শোন, তোর বউ যে তোর মেয়েকে নিয়ে পালাচ্ছে, আমাদের উপরে যেন কোনো দায় না আসে। তাড়াতাড়ি তোর মেয়েকে পাঠিয়ে দে বাড়িতে। ফালতু কথা বলিস না অনিল। বিয়ে না হওয়া পর্যন্ত গ্রামের কোনো লোক কোনো মেয়ের সঙ্গে থাকতে পারে না। এটা আমাদের গ্রামের আর পঞ্চায়েতের নিয়ম, ভুলে গেলি? উনি তো ঠিকই বলছেন অনিল। মেলাতে বিয়ে না হওয়া পর্যন্ত গ্রামের কোনো প্রধান আমার মেয়েকে তোমার সাথে থাকার অনুমতি দেবে না। পরশুদিন ওই মেলা হবে, ততক্ষণ পর্যন্ত মেয়েকে সামলে রাখ। 5 লাখ পাবি ওর জন্য। শুনে রাখ, এটা আমি কথা দিয়েছি। তোর মেয়ের বিয়ে আমার ছেলের সাথেই হবে, মানে আমার অনিলের সাথে। আমার আপনার কথা মনে আছে। পরশুদিন মেলাতে আমাদের মেয়ে যাবে আপনাদের সাথে আর আপনাদের 5 লাখ টাকা আসবে আমাদের কাছে। কালকে স্কুলে আসাটা খুব দরকার। পরশুদিন ছুটি আছে, তারপর থেকে তুমি স্কুলে আসা শুরু করো, ঠিক আছে মা? ও দাদা, কে আপনি? কিছু না বলে কোথায় ঢুকে পড়ছো? আমি গুড্ডির মাস্টার, স্কুলে পড়াই ওকে। অনেকদিন হলো গুড্ডি স্কুলে আসছে না, তাই বাড়িতে এলাম খবর নিতে। কোথায় গুড্ডি? দেখুন মাস্টার মশাই, যে রাস্তা দিয়ে এসেছো না সেদিকেই আবার ফিরে যাও। আমরা গুড্ডিকে আর পড়াবো না, আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। যাও এবার যাও। কিন্তু কেন? আমি দেখা করবো ওর সাথে। কোথায় ও? আরে অদ্ভুত লোক তো। আমি তো একবার বললাম যে দেখা হবে না গুড্ডির সাথে। যাও এখান থেকে। দেখো, আমি গুড্ডির সাথে দেখা করতে চাই। যদি তুমি দেখা করতে না দাও, সরকারি কর্মচারী আমি একবার বললেই পুলিশ চলে আসবে। আমি এটা দেখতে চাই যে গুড্ডি ভালো আছে না নেই। আরে ভাই, অদ্ভুত লোক এটা। আরে তুই কি বুঝতে পারছিস না? স্যার, আমরা কি ওর শত্রু নাকি? গুড্ডি ঠিকই আছে। আর দাদা দেখা করতে দাও না, উনি নিশ্চিন্ত হবেন, বুঝতে পারছো না? যাও, দেখা করাচ্ছি তোমার গুড্ডির সাথে। আরে মাস্টার মশাই আসুন। আরে গুড্ডিমা, তোমার মাস্টার মশাই এসছেন। ওনাকে বলো যে সবকিছু ঠিক আছে, বুঝলে? মাস্টার মশাই দেখে নিন কেমন আছে। গুড্ডি মা, তুমি ঠিক আছো তো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমাকে কেউ কষ্ট দিচ্ছে? না মাস্টার মশাই, সব ঠিক আছে। আমিও ঠিক আছি। আপনি চলে যান এখান থেকে। আমি তো চলে যাব মা। কালকে স্কুলে আসাটা খুব দরকার। পরশুদিন ছুটি আছে, তারপর থেকে তুমি স্কুলে আসা শুরু করো, ঠিক আছে মা? মাস্টার মশাই এবার যাওয়া যাক। হ্যাঁ, আসি।
গুড্ডি, 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 দরজা খোলো! গুড্ডি, কোথায় নিয়ে গেল আমার মেয়েকে? গুড্ডি, দরজা খোলো! কোথায় নিয়ে গেল? গুড্ডি, গুড্ডি, হ্যাঁ দাদা, কালকে মেলা শুরু। কাল আমাদের যে মেয়েটা না, ও চৌধুরী বাড়িতে চলে যাবে আর 5 লাখ টাকা চলে আসবে আমাদের এখানে। এই কথাটা তো ঠিক বলেছো দাদা, ভালো করেছো যে মেয়েটাকে লুকিয়ে ফেলেছো তুমি। কিন্তু দাদা, কোথায় লুকিয়েছো ওকে? আমি মেয়েটাকে এমন জায়গায় লুকিয়েছি না তো মেয়েটা একা পালাতে পারবে, আর না তো ওর মা ওকে নিয়ে পালিয়ে যেতে পারবে। ভাই, ও শুধু মেয়ে নয়, ও 5 লাখ টাকার বান্ডিল, বুঝলি? পুরো বান্ডিল। শুধু মেলাতে ও বিক্রি হয়ে যাক আর 5 লাখ আমাদের কাছে চলে আসুক, তারপরে সমস্ত চিন্তা, সমস্ত ঝামেলা সব শেষ। কোথায় গেল? এইখানে। ও সোনা, কালকে তো তুমি চলে যাবে মেলায় বিক্রি হতে। আজ তো আমার মনোরঞ্জন করো। সতীশ, হ্যাঁ দাদা, তাড়াতাড়ি কর, মেলাতে যেতে হবে তো মেয়েটাকে নিয়ে। মেয়ের মা কি আমাদের সঙ্গে যাবে না নাকি? ওর মেজাজটা দেখেছিস একবার? নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাবে। তার থেকে ভালো যে আমরা মেয়েটাকে নিয়ে যাই। 5 লাখ তো পেয়েই যাচ্ছি, তাই না? হ্যাঁ আর পঞ্চায়েতের অনুমতি নিয়ে ওকে চৌধুরী বাড়িতে ছেড়েও দিয়ে আসবো। হ্যাঁ, আর তারপরে সন্ধ্যাবেলার মধ্যে ওরও কোনো না কোনো গ্রাহক তো পেয়েই যাবো। একদম ঠিক বলেছো দাদা। ততক্ষণ থাকো ভেতরে, তাহলে যাও যাক। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বাবা, চললাম। আসছি চল। বাবা। সামনেই পরীক্ষা, পড়তে চাই, টিচার হতে চাই আমি। তুমি ছাড়া আমার আর কেউ নেই মা, কিছু করো মা, কিছু করো। এই নে, নিয়ে আয়।
আমাকে, আমি যেতে চাই না। 16 বছর ধরে যে দিনটার জন্য অপেক্ষা করেছিলাম আমি, সেই দিনটা এবার এসে গেছে। চল। এই বাইরে যাচ্ছ কোথায়? যাও ভেতরে যাও। ছাড়ুন আমায়! আরে ওদিকে কোথায় যাচ্ছ? কোথায়? ওই ওই মাস্টার মশাই, উনি কোথায় গেছেন? মাস্টারমশাই তো বাইরে গেছেন কোনো কাজে। তারপর থেকে তুমি স্কুলে আসা শুরু করো, ঠিক আছে মা? দাদা, এটা একটু দেখে বলুন না, এতে কি লেখা আছে? আরে এটা তো মোবাইল নাম্বার। দাদা, আপনার কাছে তো ফোন আছে, এই নাম্বারটা একটু ধরিয়ে দিন না। ফালতু টাকা নেই আমার। দাদা, আরে বললাম না আমার ফোনে টাকা নেই। দাদা শুনুন না, এই নাম্বারটাতে একটু ফোন করুন না। হ্যালো, ফোনটা হ্যাঁ, একটু বল, করে বল। দিন না। দাদা, আপনার কাছে তো ফোন আছে, এই নাম্বার একটু ফোন করুন না। আমার মেয়ের জীবন মৃত্যুর ব্যাপার এটা। আপনি যদি এই নাম্বারে ফোন করে দেন, আমার মেয়েটার জীবন বেঁচে যাবে। দাদা, আমি আপনার সামনে হাত জোড় করছি, এই নাম্বারটাতে একটু ফোন করে দিন, আমি আপনার পায়ে ধর। এই নাম্বারে একটা ফোন করুন। নাঙ্কু আর নীলম, হাত দাও। আমি এই গ্রামের পরম্পরা আর ঐতিহ্যকে সাক্ষী মেনে আমাদের পূর্বপুরুষদের নীতি নিয়ম আর বিবাহ প্রথা ও প্রতিষ্ঠাকে স্মরণে রেখে বংশীপুত্র নাঙ্কু আর রাজকুমারের কন্যা নীলমের বিবাহ সম্পন্ন করছি। আর স্ত্রী হিসাবে নীলমকে আদেশ করছি যে সারা জীবন আমাদের গ্রামের নিয়ম রীতি ও ঐতিহ্যকে স্মরণে রেখে নাঙ্কুর সমস্ত ইচ্ছা সে পূর্ণ করবে। সুখী হও। কুমার অনিল আর গুড্ডি, এই গ্রামের পরম্পরাকে সাক্ষী মেনে অনিল চৌধুরী আর কুমারী গুড্ডি আমার মেয়ের জীবন আমি আপনাদের কাউকে নষ্ট করতে দেব না। এই বিয়েটা আমি হতে দেব না। তোর এত বড় সাহস, পঞ্চায়েতের সামনে পরম্পরা আর প্রথাকে নিয়ে প্রশ্ন তুলছিস তুই? প্রশ্ন তো তুলেই ফেলেছেন উনি, আর এর শাস্তি উনি এই পঞ্চায়েতে এখানেই পাবেন। আমাদের নিয়ম রীতির যে বিরোধিতা করে আমরা তাকে ছাড়ব না। ছাড়ো, ছাড়ো আমায়। ইন্সপেক্টর বাবু, এরা সবাই মিলে যে এই নাবালিকা বাচ্চা মেয়েটাকে অন্যের হাতে বেচে দিচ্ছে। তুই মাঝখানে কোথা থেকে এলি? তোর হাত থেকে এই মেয়েটাকে আমি বাঁচাতে এসেছি রাজারাম। হ্যালো মাস্টার মশাই, আমি গুড্ডির মা বলছি। আজকে ওই মেলাতে
গুড্ডির বিয়ে ওরা ওই চৌধুরী ছেলের সাথে করাতে চলেছে। মাস্টার মশাই, আমার মেয়েটাকে বাঁচান। আপনি আটকানোর চেষ্টা করুন, আমি পুলিশ নিয়ে এক্ষুনি আসছি। ইন্সপেক্টর, আজ পর্যন্ত কারুর সাহস হয়নি আমাদের গ্রামের পরম্পরার ঐতিহ্যের দিকে আঙুল তোলার। আর তোর এত সাহস, চলে যা এখান থেকে। তুই এভাবে আমাদের পরম্পরার ঐতিহ্যকে আঘাত করতে পারিস না। এটা আবার কিরকম পরম্পরা যেখানে জোর করে এক নাবালিকাকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হচ্ছে, তাও ওর থেকে বেশি বয়সের লোকের সাথে? আপনারা এই পরম্পরা প্রথার নামে বাচ্চাদেরকে বিক্রি করেন। জানেন কত বড় অপরাধ করছেন? একজন বাইরের লোক আমাদের গ্রামের ব্যাপারে এসে নাক গলাবে? দারোগা বাবু, আশপাশের গ্রামের লোকেরা প্রত্যেকে আমাকে ভালো করে চেনে। এটা আমাদের গ্রামের ব্যাপার, নিজেরাই মিটিয়ে নেব। আপনি যেতে পারেন। না দারোগা বাবু, একা যাবেন না। এই এদের সবাইকে সাথে করে নিয়ে যান। পুরো 5 লাখ টাকায় বিক্রি করে দিচ্ছিল এরা আমার এই মেয়েকে। একজন মহিলা হয়ে একটি মেয়ের কেনা বেচাকে আপনি সমর্থন করছেন? আপনার লজ্জা হওয়া উচিত। জেলে পচে মরবে তোমরা সবাই। হাবিলদার, নিয়ে যাও এদের সবাইকে। কেউ ঠিকই বলেছেন, যারা চেষ্টা করে তারা কখনো হারতে পারে না। মঞ্জুরি নিজের মেয়েকে নিয়ে লড়াই চালাচ্ছিল, শেষ পর্যন্ত ও নিজের মেয়েকে বাঁচাতে পারল। এখন মঞ্জুরি আর ওই গ্রামে থাকে না। ও যোধপুরে থেকে একটা এনজিওর সাহায্যে মানুষের বাড়িতে ছোটখাটো কাজ করে ও নিজের আর নিজের মেয়ের জীবন চালাচ্ছে। গুড্ডি আবার পড়াশোনা শুরু করেছে। প্রত্যেকবারের মতো এবারও ও ক্লাসে প্রথম হয়ে পাশ করেছে। ওর স্বপ্ন হলো পড়াশোনা করে ও একজন শিক্ষিকা হয়। অনেক সমস্যা থাকলেও মঞ্জুরি আর ওর মেয়ে সেই সমস্ত অধিকার পেয়েছে যা ওদের দুজনের অধিকার, একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার অধিকার। বন্ধুরা, আমরা এখানে কোনো প্রথাকে ভুল বা ঠিক বলছি না। আমাদের উদ্দেশ্য হলো এই প্রথার আড়ালে লুকিয়ে থাকা অপরাধের বিরুদ্ধে প্রশ্ন তোলা। এটা আমাদের সবার কর্তব্য। যদি কোনো প্রথা বা পরম্পরার নামে অন্যায় কিছু হয়, তাহলে আমরা চুপচাপ বসে থেকে সেটা দেখব না, বরং তার বিরুদ্ধে আওয়াজ তুলব। পুলিশ প্রশাসনকে সেটা জানান আর এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।